মশা এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে। মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পিতজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোনো কিছুতে মশা তাড়ানো সহজ নয়। আবার এসব দিয়ে মশা তাড়াতে গেলেও আমাদের স্বাস্থ্যে এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি। আগেকার যুগে মশার কয়েল, স্প্রে তো কিছুই ছিল না। তখনকার মানুষ কিভাবে মশার হাত থেকে রক্ষা পেত? মশার কামড়ে বিরক্ত হননি এমন মানুষ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। মশার কামড় থেকে মানব শরীরে নানান রকম রোগ হয়। আর মশার কয়েল, স্প্রে ব্যবহার করে অনেক সময় মশা কিন্তু তাড়ানো যায় না। এটি বছরের সেই সময় যখন মশার সাথে যুদ্ধ করতে চলেছি আমরা। তাহলে এবার থেকে বাইরের কোনো রকম কোনো কিছু কেমিক্যাল ব্যবহার না করে ঘরোয়া প্রাকৃতিক ভাবে যদি এই বেশ কিছু টোটকাগুলো আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু মশাদের হাত থেকে কিছুটা হলেও আমরা রেহাই পাবো। আর যার জন্য মানুষের কোনো রকম ক্ষতি হবে না। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায়। প্রথমে যে উপকরণটা আমাদের লাগবে সেটা হচ্ছে রসুন। বন্ধুরা, রসুন তো আমরা প্রত্যেকদিন প্রত্যেক রান্নায় কম বেশি খেয়েই থাকি, কিন্তু এই রসুনের যে কতটা উপকারিতা রয়েছে মশাদের জন্য সেটা কি আমরা কখনো জানি? তবে এখানে কিন্তু একেবারেই রসুন আমরা নষ্ট করব না। এমন না যে রসুন প্রচুর পরিমাণে নষ্ট করতে হবে, তা কিন্তু না। রসুনের যে খোসা, সেই খোসাটাই কিন্তু এখানে দারুণভাবে কাজ করবে। রসুনের খোসার মধ্যে যে অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে সেটি কিন্তু মশাদের জন্য দারুণভাবে এফেক্টিভ। তো এখানে বেশ খানিকটা রসুনের খোসা আমি নিয়ে নিয়েছি। আর রসুনটা যখন আমরা রান্নায় ব্যবহার করি তখন তো খোসাটা ফেলেই দিতে হয়। তো এবার থেকে রসুনের খোসা ফেলে না দিয়ে যদি বেশ কদিনের রসুনের খোসা আমরা জমিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু বেশ খানিকটা কাজে আমরা এগিয়ে যেতে পারবো। তো এখানে কি করেছি, রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এখানে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ জল। তো বড় ১ কাপ পরিমাণ জল এখানে মাপ করে দিতে হবে। তোমরা চাইলে সলিউশনটা কম বেশি করে নিতে পারো। তো কম বেশি করলে সমস্ত কিছুর পরিমাণই কিন্তু কম বেশি করে নিতে হবে। জলটা হালকা গরম হতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুনের খোসা। রসুনের খোসাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি পাতিলেবুর রস। প্রত্যেকদিন আমাদের কিন্তু কম বেশি পাতিলেবু বাড়িতে আনাই হয়। তো অনেক সময় হয় লেবু ফ্রিজে রাখতে রাখতে নষ্ট হয়ে যায়, পচে যায়। সেই লেবুর রসটা দিলেও চলবে। আর যদি অনেক সময় দেখা যায় লেবুতে একেবারেই রস নেই, তবে খোসাটাকে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দাও। আর এইখানে যে আমি ১ চামচ পরিমাণ লেবুর রসটা দিলাম, তারপর যে খোসাটা, এই খোসাটাও কিন্তু ফেলবো না। পরবর্তী আমি একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব এই লেবুর খোসা নিয়ে। এটাও কিন্তু দারুণ এফেক্টিভ হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো লেবুর রসটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ। গোলমরিচটা তোমরা গোটাও দিতে পারো, ৪-৫ টা গোলমরিচ এভাবে দিয়ে দাও। চাইলে একটু থেতো করেও দিতে পারো। তারপর বেশ খানিকটা সময় এভাবে ফুটিয়ে নেব খুব কম আঁচে, যাতে খুব বেশি না রসুনের খোসাগুলো জ্বলে যায়। তো তারপর যখন জলটা বেশ খানিকটা কমে আসবে, এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারছো এই জলের ওপরে কিন্তু হালকা একটা তেলের মতো লেয়ার ভাসছে। এটা আর কিছুই না, যে আমরা লেবুটা দিয়েছিলাম সেই লেবুটা সুন্দর একটা তেলের লেয়ার ভাসছে। তারপর এই জলটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। আর এই যে স্ট্রেনারের মধ্যে যে খোসাটা পড়েছে সেটাকে ফেলে দেবো, সেটা কোনো কাজে লাগবে না। আর এই যে জলটা রয়েছে না, জলটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। এখানে জলটা আমি নিয়ে নিয়েছি, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল। স্প্রে বোতল না থাকলে তোমরা যে কোনো জলের বোতলের মুখের ঢাকনাটাকে কটা ছিদ্র করে নিতে পারো, তাতেও কিন্তু স্প্রে বোতলের কাজ করবে। তারপর সম্পূর্ণ সলিউশনটাকে এইরকম ভাবে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে যে সলিউশনটা আমি তৈরি করেছি এখানে প্রায় ১ সপ্তাহের মতো চলবে। খুব সামান্য পরিমাণ করে সপ্তাহে ২ থেকে ৩ দিন এই স্প্রেটা আমরা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তোমরা চাইলে কম বেশি তৈরি করে নিতে পারো, তাতেও কিন্তু খুব একটা ভালোই সুবিধা হবে। তারপরে এই স্প্রেটা আমরা কোথায় ব্যবহার করব? রান্নাঘর, ঘর যেকোনো জায়গায় যেখানে যেখানে মনে হবে এখানে মশা প্রচুর পরিমাণে ঘুরতে ফিরতে দেখা যায়, সেই রকম জায়গায় নির্দ্বিধায় তোমরা এই সলিউশনটা স্প্রে করতে পারো। দেয়াল থেকে শুরু করে রান্নাঘরের কোনা কানাচি, গ্যাসের নিচ, এমনকি যে ময়লার বালতিগুলো আমরা রাখি ডাস্টবিন, তো সমস্ত জায়গাতে সুন্দর মতো এটা স্প্রে করে নাও। আর এটা যেহেতু কোনো রকম কালার নেই সলিউশনটায়, তাই দেয়ালের মধ্যে বা টাইলস এর মধ্যে দিলেও কোনো রকম কিন্তু এর দাগ হয়ে যাবে না। এছাড়াও তোমরা কাঠের যে ফ্রেম গুলো হয় দরজার, সেখানেও কিন্তু দিতে পারো। আর এটা যে শুধুমাত্র আমরা মশা তাড়ানোর জন্য ব্যবহার করছি তা কিন্তু নয়। রান্নাঘরে ছোটখাটো নানান রকম পোকা মাকড়, আরশোলা, টিকটিকি এগুলো ঘুরতে ফিরতে দেখা যায়। তো সেই সমস্ত জিনিসের জন্য কিন্তু বাজার চলতি নানান রকম স্প্রে আমাদের কিনতে হয়। তো কোনো কিছু করার দরকার নেই। যেকোনো পোকামাকড়,
তাই বলো না কেন। তো এই সলিউশনটা ব্যবহার করলে কিন্তু খুব সহজেই কাজ দেবে। এছাড়াও বন্ধুরা, পর্দা যদি আমাদের ঘরে ডিপ কালার হয়, সেই পর্দার মধ্যেও কিন্তু খানিকটা স্প্রে করতে পারবে। কেননা পর্দা যদি ডিপ কালার হয়, কালচে ধরনের কালার হয়, সেক্ষেত্রে দেখবে পর্দার মধ্যেও কিন্তু মশা একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। তো এছাড়াও কি করবে বন্ধুরা, তোমাদের যে মেন গেট বা সিঁড়ি বা মেন দরজা আছে না, সেখানেও একটুখানি স্প্রেটা করে দিতে পারো। যেখান থেকে তোমাদের মনে হবে মশার উপদ্রব হওয়া সম্ভব, সেই সমস্ত জায়গায় নির্দ্বিধায় তোমরা এই স্প্রেটা করতে পারো। যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, তাই বাচ্চাদেরও কোনো রকম ক্ষতি হবে না। আর এর থেকে কিন্তু কোনো রকম শ্বাসকষ্ট বা অ্যাজমাটিক কোনো রকম সমস্যা হবে না। এইরকম ভাবে ঘরের যে কোনো জায়গায় দিয়ে দাও, দেয়াল থেকে শুরু করে দরজার কোণা কানাচি, এমনকি আসবাবপত্রের নিচে, আলমারি, খাট, সমস্ত জায়গাতে কিন্তু নিঃসন্দেহে নির্দ্বিধায় তোমরা এই স্প্রেটা ব্যবহার করতে পারো। এছাড়া বন্ধুরা, খেয়াল করে দেখবে আমরা যখন গাছে জল দিই না, সেই গাছে জল দেওয়ার পর টবের নিচে যে ছিদ্রটা আছে, সেই ছিদ্র থেকে বেশ খানিকটা জল বেরিয়ে কিন্তু টবের নিচেও জমে থাকে। তো সেই রকম জায়গাতেও ছোট ছোট মশাদের ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সমস্ত জায়গাতেও তোমরা একটুখানি স্প্রে করে দাও। ঘরের মেন যে জানলাগুলো থাকে, সেই জানলার একটু বাইরের দিকটা স্প্রে করো। সকাল বিকাল যদি এইরকম ভাবে প্রতিদিন একবার করে বা অন্তত সপ্তাহে 2-3 দিন স্প্রেটা করা যায়, খুব সুবিধা হবে। এছাড়া বন্ধুরা, ফ্রিজের পিছনে একটা জায়গায় কিন্তু প্রত্যেকের ফ্রিজেই এরকম একটা জায়গায় জল জমে। তো সেই জমা জলে কিন্তু এই বর্ষার সময় মশা ডিম পাড়ে। তাই এই সলিউশনটা ফ্রিজের আনাচে কানাচেও কিন্তু আমরা করে দিতে পারবো। আর এর কোনো বাজে উগ্র গন্ধ নেই, যার জন্য কোনো রকম অসুবিধার মধ্যে মানুষকে পড়তে হবে। এছাড়া বাড়ির আশেপাশে যদি কোথাও কোনো নর্দমা, ড্রেন, জলা জায়গা কিংবা হয়তো ময়লার ভ্যাট রয়েছে, সেখানেও হয়তো দেখা যাবে যে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনার কারণে ঘরে প্রচুর পরিমাণে মশা হচ্ছে, সেরকম জায়গাতেও কিন্তু তোমরা এই সলিউশনটা প্রত্যেকদিন একবার করে ব্যবহার করতে পারবে। তাতে কিন্তু নিজেরা ভালো থাকবে। এছাড়া বন্ধুরা, বাচ্চাদের স্টাডি টেবিলের নিচেও কিন্তু এই সলিউশনটা দিয়ে দিতে পারো। বাচ্চারা যখন পড়তে বসে তখন খেয়াল করে দেখবে, পাটা যখন চেয়ারের মধ্যে বসে ঝুলিয়ে রাখি, নিচের দিকে কিন্তু ছোট ছোট মশা বাচ্চাদের পায়ের দিকে কামড়ায় অন্ধকার জায়গায়। তো সমস্ত জায়গাতে বাড়ির জানলার বাইরের দিকটা একটু দিয়ে দেবে, কোনো রকম তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এছাড়া যে শুধুমাত্র এই স্প্রেটা আমরা ঘর, রান্নাঘর, আসবাবপত্রের নিচে দেবো তা কিন্তু নয় বন্ধুরা, আমাদের টয়লেটেও এই স্প্রেটা ব্যবহার করতে পারবো। যেহেতু জলা জায়গা বা সবসময়ের জন্য জল পড়ে থাকে, তাই কিন্তু টয়লেটেও প্রচুর পরিমাণে ছোট ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায়। আর এই যে সময়টা বর্ষাকাল, এই সময় কিন্তু বড় মশাদের তুলনায় ছোট মশাই কিন্তু বেশি দেখা যায়। তো টয়লেটের কোমোডের, ফ্ল্যাশ ট্যাঙ্কের বক্সের পিছন দিকে বা কোমোডের নিচে, এমনকি বেসিংয়ে বা খোলা কোনো ড্রেন থাকলে সেই রকম জায়গাতেও কিন্তু এই সলিউশনটা করতে পারো। কোনো রকম তাতে কোনো রকম সমস্যা হবে না। তো এইভাবে কিন্তু আমরা মশাদের থেকে বেশ খানিকটা হলেও রিলিফ পেতে পারবো। তো এই হলো একটা সলিউশন। এবার অনেক সময় দেখা যায় হাতে, পায়ে বা বাচ্চারা ঘুমিয়ে থাকলে বাচ্চাদের গালে কোথাও না কোথাও মশার কামড় লেগে এরকম ভাবে ফুলে লাল হয়ে যায়। যত বেশি ইচিং হবে তত কিন্তু বেশি জ্বালা করবে, রেডনেস ভাবটা হয়ে যাবে। এরকম কিন্তু সমস্যা হতেই থাকে। বিশেষ করে বড়রা সহ্য করতে পারলেও বাচ্চাদের কিন্তু দেখা যায় খুব অনেকটা ফুলে যায়, লাল হয়ে যায়। সেক্ষেত্রে সেই রকম জায়গায় আমরা কি দিলে চট করেই আরাম পাবো, সাথে কিন্তু ইচিংটাও কমবে, লাল ভাবটাও কমে যাবে। তো এখানে আমি যে লেবুর খোসাটা আগে ব্যবহার করেছিলাম না, সেই লেবুর খোসাটাই নিয়ে নিয়েছি। আর যদি তোমরা আগের সলিউশনটা না বানাতে চাও, হঠাৎ করে মশা কামড় দিল, সেক্ষেত্রে ঘরে থাকা লেবুর মধ্যেই কিন্তু এই কাজটা করতে পারো। লেবুর খোসা আলাদা করে নিতে হবে না। খোসার মধ্যে একটুখানি 2-3 ড্রপ নিয়ে নেবো নারকেল তেল। ঘরে যে নারকেল তেল রয়েছে সেটা নিতে পারো, তবে নবরত্ন বা মিন্ট ফ্লেভারের যে হেয়ার অয়েল গুলো থাকে সেগুলো যদি নিতে পারো, আরো তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি কলগেট। সমস্ত কিছু লেবুর খোসার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত জায়গায় মশা কামড়েছে বা ফুলে গেছে, লাল হয়ে গেছে, সেই সমস্ত জায়গায় এরকম হালকা হালকা করে এভাবে লাগিয়ে দাও। দেখবে ভেতর থেকে এত সুন্দর একটা ঠান্ডা অনুভব হবে না। তাতে কিন্তু যে জ্বালাটা করছিল বা একটা ইচিং ভাব ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর খুব বেশি ইচিং হবে না। তারপর হালকা করে যদি এভাবে বুলিয়ে দিতে থাকো, আস্তে আস্তে দেখবে এই ফোলা ভাবটাও কিন্তু কমে যাচ্ছে বা লাল ভাবটাও কমে যাচ্ছে। এটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী একটা টিপস। এছাড়াও বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একটা মাটির পাত্র। আর এই ধরনের মাটির ভাঁড়, মাটির প্রদীপ বা রান্নাঘরের যে সমস্ত পাত্রগুলো পুরনো হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, ব্যবহার হয় না, সেই ধরনের কোনো একটা পাত্র নিয়ে নেবে, যাতে একটুখানি ধূপ আমরা জ্বালাতে পারি। তো সেটা যদি পুড়েও যায়, কোনো সমস্যা যাতে না হয়, সেই ধরনের একটা পাত্র নিয়ে নেবে। আর তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। আর এই যে ধোঁয়াটা বা এই যে ধুলোটা আমরা কিন্তু প্রত্যেকদিন সকাল সন্ধ্যে জ্বালাতে পারবো, কোনো রকম সমস্যা তাতে হবে না। তো তেজপাতাটা কেন দিলাম, তেজপাতার যে পোড়া গন্ধটা, সেই গন্ধটা কিন্তু মশাদের জন্য খুবই কার্যকরী একটা গন্ধ। আর দিয়ে দেবো হলুদ। প্রত্যেকদিন রান্নায় যে
হলুদ খাই সেই হলুদ নিয়ে নিলাম। হলুদের পোড়া গন্ধটাও কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কর্পূর আর একটা রসুন। এইভাবে একটা দেশলাই কাঠি দিয়ে এভাবে জ্বালিয়ে দেবো। ধূপটা যখন জ্বলে যাবে তখন এই ধূপটা জ্বলন্ত অবস্থাতেও কিন্তু তোমরা যে কোনো ঘরের আনাচে কানাচে, আসবাবপত্রের নিচে, কোনা কানাচিতে, ঘরের মধ্যে যেখানে খুশি, রান্নাঘর, টয়লেট সমস্ত জায়গাতেও দিতে পারবে। এছাড়া যখন এই প্রদীপটা নিভে যাবে বা এই ধূপটা যখন নিভে যাবে, আগুনটা জ্বলবে না, তখনও কিন্তু এই ধূপটা তোমরা ঘরের যেকোনো জায়গায় দিতে পারবে। কেননা ধূপটা নিভে গেলেও কিন্তু এর মধ্যে থেকে হালকা একটা ধোঁয়া বেরোবে। আর এই ধোঁয়াটাই কিন্তু দারুণ কাজ করবে। যতক্ষণ জ্বলবে ততক্ষণ তো ভালো হবেই। এছাড়া যখন নিভে যাবে তারপরেও কিন্তু যে ধোঁয়াটা বেরোবে, এই ধোঁয়াটার গন্ধটাও কিন্তু দারুণ একটা এফেক্ট করবে মশাদের জন্য। তো দেখতে পাচ্ছ কখন নিভে গেছে এই প্রদীপটা, ধোঁয়াটা। তারপরেও কিন্তু অনেকটা সময় পর্যন্ত এই ধোঁয়াটা পাচ্ছি। এটা ঘরের আনাচে কানাচে, আসবাবপত্রের নিচে, আলমারির নিচে, এমনকি খাট, সোফা, স্টাডি টেবিলের নিচে, ফ্রিজের কোনা কানাচিতে, টয়লেটে, ঘরে, রান্নাঘরের সমস্ত জায়গাতে দিয়ে দাও, কোনো রকম সমস্যা নেই। আর এর গন্ধে কোনো রকম অ্যাজমাটিক টেন্ডেন্সি বা শ্বাসকষ্টজনিত সমস্যা কিছুই হবে না। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই গন্ধেতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না, যেটা কিনা কয়েল বা স্প্রে ব্যবহার করলে বাজার থেকে কিনে আনলে অসুবিধা হয়। তো এইভাবে যদি মশা তাড়াতে পারি তাহলে আমাদের জন্য কোথাও গিয়ে সুবিধা হচ্ছে। বাইরে থেকে কিনে এনে যেরকম আমাদের পয়সা খরচা হবে না, তাতে কিন্তু মানুষের শরীর খারাপও হতো। আর এটা দিলে কিন্তু ঘরোয়া প্রাকৃতিক ভাবে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।